এখানে মেঘপিয়ন থেকে শুরু করে বং এক্সপ্রেস, শিবাজি, আমাদের সমস্ত মিলেমিশে এখানে মেঘের মধ্যে একাকার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এবার আমি এরকম করে এরকম আতশোয়া, ও জাস্ট হাত দুটো এরকম তুলে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। খুঁড়ে দুটো হাড় পেয়েছিল এবং হাড় দুটোতে নাকি রক্ত লেগেছিল। চাইনিজ লক খুলে দেখি আমার দরজার সামনে বেসমেন্টটাতে একজন দাও দাও করে জ্বলছে, পুরো আগুনের শিখা পুরো একদম ওই মাথা অব্দি চলে গেছে ফ্ল্যাটে। যারা অশরীরী হয় তাদের যাত্রাপথ স্ট্রেট লাইনে হয়। হ্যাঁ, আমি দেখছি কেউ একটা দেখছে আমাদের। আমি ভাবছি মানে ওই ব্যাক অফ দ্য মাইন্ড চলছে, দরজা তো বন্ধ, তাহলে কে দেখছে, কে হতে পারে, এই একটা বিশাল ভয় কাজ করছে। আমি কিছু বলতে পারছি না। পাশে দাঁড়িয়ে থাকা এক দর্শকের লেগে গেছে, দর্শক আহত হয়ে গেছে, দর্শককে তো মারা উচিত হয়নি। তো আমি এই মুহূর্তে আছি একটি ব্রিটিশ হেরিটেজ বাংলোয়। আপনারা জানেন যে আমরা এসেছি তাকদাতে। তো তাকদাতে এই হেরিটেজ বাংলোতে এসে আমার সব থেকে ফেভারিট হচ্ছে এই মেঘলা ওয়েদার। এই মেঘলা ওয়েদারে এখানে থাকবো 2 দিন। তার আগে পরিচয় করে দিই, এই বাংলোর যিনি আপাতত 3 বছরের ওনার, আপনাদের সবার পরিচিত। দাদা, আপনার নাম? শিবাজি। আমার নাম শিবাজি পাল। মজা করেই বলছিলাম, দাদার নাম তো জানে না এরকম কোনো মানুষজনই নেই। যাই হোক, তো শিবাজিদা আমাদের খুবই প্রিয় দাদা। সেই দাদার হোমস্টেতে আমরা 2 দিন কাটাবো। এই হোমস্টে সম্পর্কে দাদার মুখ থেকে কিছু শুনে নিই। এটা ব্রিটিশ হেরিটেজ বাংলো, 6 নম্বর বাংলো তাকদায়। এটা আমরা 3 বছরের জন্য নিয়েছি, যেটা অরূপ বললো। এখানে টোটাল ঘর আছে 7টা, আরো একটা ডোম আছে যেটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, ওটাও কমপ্লিট হয়ে গেলে ওখানেও 4 জন থাকতে পারবে। আমরা এখানে সামনে টেন্টেরও ব্যবস্থা করব হয়তো শীতকালে। 7টা ঘরের মধ্যে এই সেকশনে, যেটা অ্যাকচুয়ালি ব্রিটিশ হেরিটেজ বাংলো, এই সেকশনটা এখানে রয়েছে 4টে ঘর, আর ওপরে ওটা নতুন তৈরি, ওখানে উডেন ফিনিশড আরো 3টে ঘর রয়েছে। তো টোটাল 7 জন মোটামুটি ভাবে বড় ছোট মিলিয়ে 18 থেকে 20 জন থাকতে পারেন। খাওয়া দাওয়া আমরা সেটেল করছি, আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে, আমরা বলে দিয়েছি। থাকারও স্ট্যান্ডার্ড আমরাই সেটেল করেছি, আমি পৃথ্বীজিৎ। তো আশা করা যায় আপনাদের একটা দুর্দান্ত অভিজ্ঞতা হবে এই তাকদায় ব্রিটিশ হেরিটেজ বাংলোতে এসে। আর এখানে যারা আসবেন, আমার একান্ত অনুরোধ হবে, আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে, সেগুলো তো ঘুরতেই পারেন, কিন্তু 2 দিন যদি নির্ভেজাল ছুটি কাটাতে আসতে চান, যে না আমি বই পড়বো, ছুটি কাটাবো, আনন্দে 2 দিন আমাদের পরিবারের সঙ্গে কাটাবো, শুধু এখানেই থাকবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স এগুলো খান, এনজয় করুন, থাকুন, জাস্ট ছুটি কাটান। এটা কিন্তু আমার বিশেষ অনুরোধ রইল তোমার দর্শকদের কাছে, ছুটি কাটাতে আসুন এখানে। তবু এখান থেকে কোন কোন জায়গায় যাওয়া যেতে পারে? হ্যাঁ, এখান থেকে এই পাশেই হচ্ছে 3 চুলে, গুম্বাদারা, আর এই পাশে লামাহাটাও যেতে পারে, এদিকে তিস্তা যেতে পারে, তিস্তার ভিউ পয়েন্ট যেতে পারে, তিস্তা রঙ্গিতের যে কনফ্লুয়েন্স সেখানে যেতে পারে, দার্জিলিং ঘুরে আসতে পারে, কার্শিয়াং ঘুরে আসতে পারে, এই সব জায়গায়, এখান থেকে শিটংও ঘুরে আসতে পারে, কোনো অসুবিধা নেই। এই সব জায়গায় ঘোরা যেতে পারে ডে ট্রিপে, কিন্তু সেগুলো তো আছেই, সকালবেলা বেরিয়ে বিকেলে এলো। তারপরে এই 2 দিন যে আমরা করব, অনেক হাসি মজা গল্প আড্ডা, সেইগুলো তো আপনারা দেখতে পাবেনই। আপনারা এখানে এসে জাস্ট 2 দিন অনেক নিশ্চিন্তে আরামসে কাটাতে পারবেন। ঠিক। আর কিরকম লাগলো সেটা অবশ্যই গুগল রিভিউ দেবেন, একদম পরিষ্কার করে বলবেন যে আমাদের এটা ভালো লেগেছে, এটা খারাপ লেগেছে। আমরা তো এসেছি অনেককে নিয়ে, আমাদের মধ্যে পলাশদাও রয়েছেন, ওদিকে বং এক্সপ্লোরার সৈকত রয়েছে, কুণাল আছে, লেক পিয়নের ব্লগ শঙ্খ আছে। আমরা সবাই মিলে আমাদের বছরে একবার করে একটা গেট টুগেদার হয়। তো এবার যখন কথা হচ্ছিল, আমরা বললাম চলো আমার বাংলোতে চলো, আমরা নিয়েছি। তো সেই জন্য আজকে এখানে আমরা চলে এসেছি। আর এই বাংলো সম্পর্কে বিশদ তথ্য, এর ট্যারিফ, খাওয়া দাওয়ার প্ল্যান বা সমস্ত প্ল্যান যা কিছু আছে আমি অরূপকে দিয়ে দেবো, ও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবে। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, নাম্বার তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই নাম্বারে কল করে তাড়াতাড়ি বুক করে নিন 2 দিনের জন্য। এটি আমার 2য় পর্ব। প্রথম পর্ব যারা এখনো দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন। এছাড়া ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। প্রথম পর্বে আমি দেখিয়েছি শিয়ালদা থেকে এনজিপি ট্রেন জার্নি এবং এই বাংলোতে আসা অবধি এবং ফুটবল ম্যাচ। তারপর থেকে 2য় পর্ব শুরু হচ্ছে এইখানে। দেখুন, ভীষণ ভালো লাগবে। হচ্ছে 3 তলার যে রুমগুলো আছে, প্রথমেই আগে বাথরুম দিয়ে শুরু করি। এই হচ্ছে বাথরুম, গিজার থেকে শুরু করে সবকিছু আছে। একটা বড় রুম, দেখুন এখানে 3 জন, ওখানে 1 জন, 4 জন আরামসে থাকতে পারবে। 2টো বসার জায়গা, পুরানো যুগের একটা মিরার কাম আলমারি,
এই একটা টুল, আর এখান থেকে বেরিয়ে এই লেভেলের ভিউ। পুরানো যুগের আরাম কেদারা আছে, এই লেভেলের ভিউ পাবেন। দেখুন দূরে গ্রাম, মানে এই পাশে একটা রুম, এই পাশে একটা রুম। এই রুমটার তুলনামূলকভাবে একটু ছোট, বাট এখানে কিন্তু কাপেল মানে দুজন এবং একটা ছোট বাচ্চা থাকলে আরামসে হয়ে যাবে 3 জনের। এই হচ্ছে বাথরুম। তো এই হচ্ছে বাংলোর ব্যালকনি বা বারান্দা বলতে পারেন, লাল সিমেন্ট, সেই পুরানো যুগকে মনে করিয়ে দেয়। আর আসুন আপনাদের রুম দেখাই, একটা রুম দেখাই। এই রুমে প্রবেশ করলে আপনারা মানে দুজন আরামসে এই খাটে হয়ে যাবে। দেখুন একটা ব্রিটিশ আভিজাত্য আছে, এদিকে বাথরুম। আর যদি আমরা এই রুমে প্রবেশ করি, দেখুন এই হচ্ছে এই লেভেলের রুম। দেখুন পুরানো যুগের একটা মিরার আছে, ওই জানালা দিয়ে আপনারা পুরো ভিউ দেখতে পাবেন। আর এই দিকে দেখুন, এদিকে একটা ডাবল বেড, এদিকে একটা ডাবল বেড, মানে 4 জন আর বাইরে 2 জন, 6 জন আপনারা এখানে আরামসে থাকতে পারবেন। দুর্দান্ত একটা হেরিটেজ রুম। আরো রুম আপনাদের দেখাবো, এবং এখানে আরো কাজ চলছে, লাইটের আরো কিন্তু এখানে কাজ চলছে। তার আগে আপাতত এইরকম পজিশনে আছে। আচ্ছা, বাথরুমটা যদি আমি তো আপনাদের দেখাই, এই লেভেলের বাথরুম। দেখুন গিজার থেকে শুরু করে যা যা থাকার দরকার তাই আছে একদম। আর এইখানে একটা ব্রিটিশ লেভেলের একটা জানালা আছে, যার ভিউটা দারুণ, এখান থেকে বসে এনজয় করবেন। আর এই রুমটার মধ্যে যদি প্রবেশ করি, এখানেও কিন্তু 4 জন আপনারা থাকতে পারবেন। এখানে 2 জন, এখানে 2 জন, আর এই হচ্ছে সম্পূর্ণ রুম। শিবাইদা পুরো রোনাল্ডোর মতো খেলা দেখালো, কিন্তু গোল! জিও জিও জিও, আমরা 2-1 পাশে দাঁড়িয়ে থাকা এক দর্শকের লেগে গেছে, দর্শক আহত হয়ে গেছে। দর্শককে তো মারা উচিত হয়নি। বল হচ্ছে 4 ফুট, গোলকিপার চওড়া হচ্ছে 6 ফুট। এইটা হচ্ছে সেরকম। মোহনবাগান না থাকলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতো। হ্যাঁ, ইস্টবেঙ্গল চিরকালই একেবারে কারণ দেখায় হেরে যাওয়ার জন্য। তো ফ্রেশ হয়ে গেলাম, স্নান টান করে, উফ যেন শান্তি। সেই কালকে কখন স্নান করেছি, এখন খেলাধুলা করে ভিডিও তুলে, মানে স্নান করে একটা আলাদাই শান্তি। আর এত জোর খিদে পেয়েছে, সেই সকালবেলা কখন বলবো 9টার সময় আমরা, 9টা নয় 8:30টার সময় আমরা কখন মোমো খেয়েছি, চা খেয়েছি, প্রচন্ড জোর খিদে পেয়েছে, প্রচন্ড জোর। আর আস্তে আস্তে মেঘ কিন্তু আমাদের এই বাংলোতে প্রবেশ করছে, দারুণ লাগছে। বাকিরা সবাই খেতে চলে গেছে, এবার আমিও যাই খেতে, দেখি খাবারে কি আয়োজন করেছে দাদারা। তো সবাই খেতে বসে গেছে, দেখুন গরম গরম ভাত থেকে ধোঁয়া উঠছে। আইটেম কি আছে সৈকত? বলবো না, দেখতে হবে। আইটেম কি আছে বল? বলবোই না, বললাম না খেতে বসে দেখাতে হবে। না নতুন বসে তাহলে দিতে হবে। আচ্ছা, খাবারে আছে ভাত, 5 মিশালি একটা সবজি, চাটনি, আচার, পাঁপড়, চিকেন আর গরম গরম ডাল। আর কি চাই? আর কি ছিল? আচ্ছা, ভেন্ডি। ভেন্ডি খাস তো তুই? পছন্দ করিস? এই সীতাভোগের প্যাকেটটা না তোমাদের জন্যই আমার মনে হয়। ওদের কাছে কমরিকে দিয়ে বাড়িয়ে দিয়েছি ওদের জন্য মিষ্টি। আরেকজন আমার সামনে বসে তো প্রথমে আমি ঘি দিয়ে ভাতটা খাচ্ছি, আর একটা পাঁপড় নিয়ে নিয়েছি, একটা 5 মিশালি তরকারি নিয়েছি, আর তার সাথে নিয়েছি লঙ্কা। মানে এতটাই অসাধারণ লাগছে। দেখুন, আপনারা তো দার্জিলিং এ আসেন বা কোনো পাহাড়ি এলাকায় আসলে কি বলুন তো, আপনারা একটা জিনিস মিস করবেন, সেটা হচ্ছে ঘি। এখানে কিন্তু আলাদাভাবে শিবাজিদের ঘিয়ের ব্যবস্থা করেছে, তো তাই খাবার যে আগ্রহ সেটা আমার দ্বিগুণ হয়ে গেছে। আর সেই সকালবেলা মোমো খেয়ে এসেছি, তো জাস্ট অসাধারণ লাগে। এরপরে অপেক্ষা করছে আমার জন্য চিকেন, কষা চিকেন। আমি তো ভুলেই গেছি, আমি ঘি দিয়ে খাওয়ার আনন্দে ডালই এখনো কিনি, ডালটাও একাতে নিই। কষা মাংস বরাবরই আমার ফেভারিট।
অসাধারণ অসাধারণ। ওখানে রাঁধুনি আছেন, তার হাতে রান্না মারাত্মক। এই যে মিষ্টিটা দেখছেন এটা সাঁইথিয়া থেকে আনা, মানে শিবাজিদার দুজন ফ্যান ফলোয়ার দিয়ে গেছেন। তো এই সেই মিষ্টি যেটা দুজন ভালোবাসার মানুষ সাঁইথিয়া থেকে দিয়ে গেছে। এটাকে সরপুরিয়াও বলতে পারেন, বা নীল কেকও বলতে পারেন, বা ক্ষীর কদমও বলতে পারেন। অসাধারণ খেতে লাগলো। কালকে রাত্রি 11:30 থেকে 12টা নাগাদ সাঁইথিয়া স্টেশনে এসে স্বামী স্ত্রী এসে দিয়ে গেছেন শিবাজিদাকে। তো সেইটা আমরা কালকে খাইনি, আজকে দুপুরবেলা লাঞ্চ করার পর কিন্তু আমরা খেয়েছি। এতটাই সুন্দর এই টেস্ট, সত্যি সাঁইথিয়াতে যদি কখনো যাই অবশ্যই এই মিষ্টিটা ট্রাই করব। তো ও এখন বসে বসে এখানে বৃষ্টি অনুভব করছে। দেখুন এখন হচ্ছে বাইরে মুষলধারে বৃষ্টি, আর ও এখানে অবাক হয়ে আমাদেরকে প্রথমে দেখলো, তারপর একটা খাওয়া দাওয়া হয়ে গেছে, জাস্ট স্নান করে উঠেছি, আর এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ওফ, বৃষ্টি কিন্তু পুরোপুরি ষোলকলা পূর্ণ করে দিল আমাদের। দেখুন এইরকম ওয়েদারে এরকম বৃষ্টি পড়ছে, আর এইরকম হেরিটেজ বাংলাতে আমরা আছি, বৃষ্টিতে ভিজছি আর জমিয়ে আড্ডা, বুঝতে পারছেন? আর কি হতে পারে এর থেকে? বৃষ্টিতে ভিজবো না মানে জাস্ট আসলাম, 2 ঘন্টাও হয়নি, এর মধ্যে আমরা আকাশ পরিষ্কারও পেয়েছি, মেঘলা ওয়েদারও পেয়েছি, বৃষ্টিও পেয়েছি। তার মানে আরো 2 দিন আরো কত রকম ওয়েদার পাবো। সবার মাঝখানে আড্ডা মারছে, সবকিছু আমরা করছি, ও কিন্তু নিজের গর্বে উঠে পড়ে যাচ্ছে। ও আমাকে আমার ছোটবেলার কথা অ্যাকচুয়ালি মনে করে দিচ্ছে। ছোটবেলা থেকে আমি একটা বই নিয়ে পড়তাম, যেটা আমি এখনো ভিডিওতে আপনাদের আমি বই নিয়ে বেরোই। তাই ওকে আমার ছোটবেলা ফিরিয়ে দেওয়ার জন্য আমার ধন্যবাদ করি। ওর নিজে কোনো দিকে মন নেই। আমি এখন আছি মেঘের দেশে, চারিদিকে মেঘ, আর আমার সাথে আছে মেঘ পিয়নের ব্লগ। মেঘের মধ্যে ওকে তো মিস করবোই না আমরা সবাই। দারুন দারুন দারুন, সবাই মিলে কতদিন পর এক জায়গায় বলো তো? সত্যি অনেকদিন পর, সেই যে মিট আপ হয়েছিল প্রায় 1 বছর হয়ে গেছে। বৃষ্টি জোরে বৃষ্টি, পাহাড়ি বৃষ্টি, ভীষণ খতরনাক। একটুখানি ভিজলেই কিন্তু শরীর খারাপ হয়ে যেতে পারে। আমাদের সব থেকে প্রিয় দাদা পলাশ দাও কিন্তু এখন বৃষ্টিতে ভিজছে, শরীর খারাপের উপেক্ষা করেই। দেখুন বাইরে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, আর পুরো মেঘ আমাদের এই রিসর্টের মধ্যে ঢুকে যাচ্ছে, দারুণ লাগছে। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, মেঘ কিন্তু আস্তে আস্তে এই আমাদের হোমস্টের মধ্যে ঢুকে যাচ্ছে, রিসর্টের মধ্যে ঢুকে যাচ্ছে। শুধু মেঘ ঢুকছে তাই না, তার সাথে কিন্তু মেঘ পিয়নের ব্লগও ঢুকে গেল। আমি দেখাচ্ছিলাম মেঘ ঢুকছে, তাহলে তুইও ঢুকে গেলি, ওটাই বলবো। তো এই মুহূর্তে ঘড়িতে বাজে 4:30, মানে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মেঘ আমাদের এই হোমস্টের মধ্যে ঢুকে যাচ্ছে, আর তার পাশাপাশি দেখুন লাইট জ্বালানোর ফলে এতটাই সুন্দর লাগছে। সবাই এখন রেস্ট নিচ্ছে, কাল থেকে যেহেতু সবাই ভীষণ পরিমাণ ক্লান্ত, আর আমার তো চোখে ঘুম নেই। মানে মানুষ কতটা পাগল হলে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দোলনায় চড়ে, আপনারাই ভাবুন। বৃষ্টি হয়ে গেছে, একটা মায়াবী পরিবেশ, তোমার ফুটিয়ে ফুটিয়ে এখান থেকে পাখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা।
আমার যেমন রয়েছে, শঙ্কর রয়েছে, শিবাজিদার রয়েছে, কিন্তু এইখানে সান্ধ্য একটা আড্ডা শুরু হচ্ছে, গান বাজনা হবে। পলাশবাবু লোটে খাচ্ছে না, এটা কিন্তু অন্যায়। খাও খাও একটা খাও, এখান থেকে কিছু না খেয়ে দেখো, ভালো মুখ করবে। শেখার নেই না, শেখার মানুষ ছাড়া খ্যাপারে তুই, মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। সবাই মিলে বেশি ইয়ে করি, সবাই মিলে গলা মেলে। কি বলছো আমার ভিতরে বাইরে অন্তরে অন্তরে সবাই মিলে গলা মেলাবো। সবাই গান করতে ব্যস্ত। পুরোটা খেয়ে নাও, কোনো চাপ নেই ভাই। এটা সুপার টেস্ট হয়ে খেয়ে সুপার টেস্ট। সবকটাই ভালো, কোনটা এখানে খারাপ তুমি এগুলো তো ক্যালোরি নেই, এগুলো তো কিছু হবে না। চিকেন পপকর্ন তো অসাধারণ বললে হবে। করে মিলে যাচ্ছে। আমি আরো খেতাম, কন্ট্রোলে আছি। জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাটা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে সবুজে কত পাতা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি জানি চোরা বাড়ি কত খালি গিলেছে আমাদের লোকের রাস্তা গুলো, এই শ্রাবণ নিজে দীর্ঘ ছায়া গুলো জমেছে বুকে ভেতর রোদের অভাবে, সময়ে পড়বে ছুঁয়ে দিয়ে স্বভাবে। আমি কাঁটারে সুখী, আমি কাটাতারি আশাতে উঁকি দিয়ে রাজি নিতে নিতে, আসলে সত্যি বলে সত্যি কিছু আচ্ছা, বাইরের প্রকৃতিটা দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এইরকম মেঘলা ওয়েদার, এরকম বাইরের প্রকৃতি, আর এইরকম একটা হেরিটেজ বাংলো, মানে একটা বেশ কি বলবো রোমহর্ষকর গা ছমছমে পরিবেশ, প্লাস একটা আনন্দময় মুহূর্ত দেখতে চান, দেখুন আপনাদের নিয়ে যাই বৈঠকখানায়। বৈঠকখানায় কিন্তু আপনাদের পছন্দের প্রচুর মানুষ আছে। দেখুন তাহলে দেখতে পেলেন যে আমাদের বৈঠকখানায় কিন্তু এই মুহূর্তে গান বাজনা জমে উঠেছে, ভীষণ মজা হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। আজকে ডিনার এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন আসছে। সারা সন্ধে এত গান বাজনা হয়েছে যে আমাদের লিটারালি পুরো মাথা পুরো বনবন করছে। মানে এখনো আমরা মানে রাত 10-10:30 বাজছে, সেটাকে শুধু গান বাজনার এফেক্ট। বাট আপাতত এখন আমরা খাওয়া দাওয়া করি, গরম গরম ফ্রাইড রাইস আর চিলি চিকেন রয়েছে, চাইনিজ আইটেম।
দিয়ে ঘুমাতে হবে, কারণ দুবেলা 1 ঘন্টা ঘুমিয়েছি, বাট এনার্জি খুবই কম। বান বাজবে হচ্ছে এখনো, মানে খাওয়া দাওয়ার পর হবে। এই খাবার দাবার রাতে আজকে ব্যাস এটাই এনার্জির লেভেল একদম। ঘড়িতে এখন বাজে 12:52, অর্থাৎ প্রায় মাঝরাত বলা যেতে পারে। আমি একাই অপেক্ষা করছি একটু ভূতের দেখা পাবো বলে, সেই মর্গান হাউসের মতো, কিন্তু মনে হয় পাবো না, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি। বৃষ্টিতে কি আর ভূত আসবে? তো গুড মর্নিং সবাইকে। ঘড়িতে বাজে এখন 5টা। কালকে মোটামুটি ধরুন 2টোর সময় শোয়ার পর আবার উঠে পড়েছি 5টার সময়। মানে এটাই তো মানে পাহাড়ের একটা সৌন্দর্য, মানে সকালবেলা এত ভালো লাগে। দেখুন সকালবেলা ওয়েদারটা দেখুন, অসাধারণ লাগছে। আজকে মোটামুটি আকাশ ক্লিয়ার আছে, আপনাদেরকে একদম পাহাড়ের কোলে নিয়ে যাই। দেখুন মর্নিং মর্নিং গুড মর্নিং, গুড মর্নিং। সকালের ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। দারুণ দারুণ দারুণ। তোমার একটু পাড়া বেড়াতে যাবে না? সকালের দিকে যাও। ওই তো ওই বেরোনোর তোর চলছে। শঙ্খ রেডি হচ্ছে? আচ্ছা, অসম্ভব সুন্দর একটি জায়গা, অসম্ভব দারুণ, সত্যি সুন্দর। তো ভালোই। জাস্ট ওয়েদারটা দেখুন এবং সামনের দৃশ্যটা দেখুন। মানে এই হচ্ছে আপনার এই হেরিটেজ বাংলো, আর এই বাংলো থেকে আপনারা এই লেভেলের ভিউটা পাবেন, বুঝতে পারছেন? এই দিকে সূর্যোদয় হয়, এখন অবধি হয়নি, মানে মেঘে ওখানে ঢাকা আছে। আর এই দিকে যে কটা গ্রাম আছে এবং একটি পাহাড়ি নদী বা ঝর্ণার না সাউন্ড কাল থেকে ভেসে আসছে। দেখি এক্সপ্লোর করতে যাব, মানে ওইদিকে দেখলে বুঝতে পারবো যে কোনো যদি পাহাড়ি নদী বা পাহাড়ি ঝর্ণা দেখতে পাই না, তাহলে তো জমে যাবে। আর আজকে সারাদিনে কি কি হচ্ছে আপনারা এই দ্বিতীয় এপিসোডে দেখবেন। সারাদিনে আমরা কত মজা করি, আনন্দ করি, খেলাধুলা করি, সবটাই আপনারা দেখবেন। থ্যাংক ইউ অর্পণ। এই মুহূর্তে বাইরে এখন মুষলধারে বৃষ্টি পড়ছে। আমাদের যাবতীয় যা খেলাধুলা অর্থাৎ ফুটবল, ক্রিকেট সব এখন আপাতত স্থগিত, বন্ধ আছে। এসে গেছে গরম গরম চা, চায়ে বৃষ্টি এখন অনুভব করছে। আস্তে আস্তে বৃষ্টির মধ্যে আমাদের উচ্ছ্বাসটা দেখো, বৃষ্টি পড়ছে, নেমে পড়েছি আমরা খেলতে। লর্ডস না, বৃষ্টি পড়বেই। আস্তে আস্তে শিবাজিরা চলে আসুন, চলে আসুন। শিবাজি দাদা শিবাজি হেরে গেছে, হেরে গেলে আমরা টসে জিতে ব্যাটিং। চলো ব্যাটিং। আচ্ছা আম্পায়ার কে করবে? আম্পায়ার পুরোটা হয় টসে হারলে আমি পিছন দিক দিয়ে বোলিং নিলাম। হ্যাঁ ওই খুঁটিটা ওইখান থেকে ওইদিকের ওই চটি দিয়ে সোজা বাউন্ডারি করা। গালি ক্রিকেটের সব নিয়ম। গেলে 4
কোন টিমে? ও দুটো টিমেরই না, আর বললে হবে না, তুই আমার টিমে চল। এগুলো দুই সাইডে গেলে 4 এই সাইড থেকে এই যাচ্ছে স্ট্রেটের পর থেকে 2 টিমে। যাই নাবি হ্যাঁ এইবার নামছে অরূপ। একজন এলিজিবল ব্যাচেলার আউট হয়ে যাওয়ার পর আরেকজন এলিজিবল ব্যাচেলার এখন কোর্টে ক্রিজে নামলো এবং জোরে বল হচ্ছে পৃথ্বীজিৎ জোরে বল হচ্ছে, তুমি খেয়াল করো, আম্পায়ারিংটা করো, ফোনে কথা বলো না। এইটা জোরে বল ও ওয়াইড। আচ্ছা একটা 4 মারার পর অরূপ আউট হয়ে গেল। জিতিয়ে দেবে আমাদের পলাশ। লাস্ট হচ্ছে পলাশদা, আমাদের তারপর দাদা আছে। আচ্ছা 4 রান বাকি নাকি? ও ওয়েল প্লেড, এ করার লাগে আর কে খাবে? ও হলো না শেষ রক্ষা হলো না। হ্যাঁ এক মাঘে শীত যায় না। ঠিক আছে, আমরা নতুন করে নামবো এবার। আমাদের দুটো ম্যাচই আমরা হেরে গেছি, তাই পরিস্থিতিতে। মামা কি হচ্ছে এটা? খারাপ, প্রচুর ডায়লগ খেতে হবে আজকে না হেরে যাচ্ছি। এরপর তুমি আছো। হ্যাঁ কি মনে হচ্ছে, জিতবো না হারবো? গুড শট, 4 গুড শট, এক একটা রান পুরো স্বর্ণের মতন। হ্যাঁ 20। আমাকে এজেন্ট বললো যে অস্ট্রেলিয়াটা আগে করে দ্বিতীয় দিনের খাবারে মানে লাঞ্চে আছে পাবদা মাছ, কাতলা মাছ, মাছের মাথা দিয়ে ডাল, অসাধারণ মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছ, পাবদা মাছ, ভাত, ঘি, আর এদিকে আছে বেগুন ভাজা। প্রথম ম্যাচে বসে পড়েছে সৈকত, শঙ্খ। প্রথম ম্যাচে তোরা বসে পড়েছিস, আমরা সেকেন্ড ম্যাচে বসছি। ভালো করে খেয়ে রিভিউ দে কেমন হয়েছে। হ্যাঁ খুব মজা না? চলো ইস্ট বেঙ্গল। আমরা তো বুঝছি না কেমন লাগছে যেটা সৈকত? কোন মাছটা বেশি ভালো? বলুন আগে তো বলুন কোনটা ভালো। পাবদা অব্দি গেছি এখন ঢুকতে পারি। তো এখনো অব্দি মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা আর শাক দিয়ে খেয়ে যাক, অসাধারণ লাগছে। কারণ মাছের মাথা দিয়ে ডাল আমার ফেভারিট। আর পাবদা মাছ তো আমি খাই না, আমি কাতলা মাছ খাবো। তার আগে পলাশদার থেকে জিজ্ঞাসা করি যে পাবদা মাছের টেস্টটা কেমন আছে। দাদা বলো। পাবদা মাছ খেয়ে বলবো, তোমার পলিসিটা একটু ইউজ করি, গন্ধরাজ লেবু। ভালো আছে পাবদা মাছ, বেশ ভালো আছে। ভালো বসতে বেরিয়ে যাচ্ছি সকালে। তো কাতলা মাছটা খেয়ে টেস্ট আপনাদের বলি। ডাল লাগে মাছের ঝোল, মাছের ঝোল খাই যেমন সেরা হয়েছে, কাতলা মাছটা দারুণ টেস্ট। মানে একদিন গোটা কাটানোর পর দেখলাম আজকে সূর্য উঠেছে, আমাদের সূর্য মামা উঠেছে, বেশ ভালো লাগছে। মানে একটু রোদের যে তেজ গায়ে লাগানো, এটা কিন্তু মানে দরকার এখন আমাদের। তাও এখন উপরে অনেক জায়গায় মেঘ আছে, তো এখন জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, এখন আড্ডা হবে, গল্প হবে, এই রোদটা একটু থাকুক।
তো এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6টা। দূরে কিন্তু চাঁদ ঠিক মেঘের পিছনে আছে, দারুণ লাগছে জাস্ট। এই লেভেলের পাহাড় দেখতে পাওয়া যায় দেখুন। কন্টেন্ট ইজ কি, এটা একদম আসল কথা। শেষ কথা, ভালো কন্টেন্ট বানাতে হবে। কন্টেন্ট ভালো হলে রিটেনশন ভালো থাকবে। রিটেনশন যত ভালো হবে, মানে যে যত বেশি ভিডিও দেখবে, বেশিক্ষণ ধরে ভিডিও দেখবে, তত বেশি ইউটিউব অ্যালগরিদম সেটাকে আরো বেশি রিচ করবে। এটা হচ্ছে সিম্পল ফর্মুলা। আচ্ছা, ওখানে এখন কথোপকথন চলছে আর এইদিকে পকোড়া খাওয়া চলছে। আমি 1 প্লেট দিয়ে এলাম, ফুঁকে উড়ে গেল। যাই হোক, আমি পকোড়া খেতে ভীষণ ভালোবাসি। ওখানে কথা শেষ হোক, আবার ওখানে জয়েন করছি, তার আগে একটু পকোড়া খেয়ে নিই। আরো মজা করে সময় কাটছে। এখন আপনারা যেটা দেখছেন আমরা অনেকটা কন্ট্রোল এবং সিরিয়াস। আমরা যেগুলো দেখবে 32 পার্টি জায়গায় 64 পার্টি বার করে এনজয় করি। এবং আমরা দ্বিতীয় কথা খুব হ্যাংলা, জানেন তো, মানে লোকজন মিষ্টি মিষ্টি আচ্ছা, তো দ্বিতীয় দিন চলে এসেছে পকোড়া, আপেল এবং স্যালাড। দারুণ লাগছে, অসাধারণ লাগছে। সেই জন্যই সবাই মিলে এক জায়গায় বসেছি। আজকের থিম যেটা আগের থেকে বলে রেখেছে সবাই, যে গল্প এবং বিশেষ করে ভূতের গল্প। তাই হবে, একে একে সবাই আমাদের অভিজ্ঞতা শেয়ার করবো। আমার জীবনে একটাই অভিজ্ঞতা আছে এখন না একটু তবে এবার স্টার্ট হবে। ঘড়ি বলছে 7:51। শিবাজিদা একটু আগে বললো অদ্বৈ শেষ রজনী। তো এই রাতটাকে যতটা বেশি মেমোরেবল করে রাখা যায় সেই চেষ্টাই করছি। আর এরকম একটা ব্রিটিশ বাংলো, সেখানে এসে যদি ভূতের গল্প না হয় সেটা কি ঠিক হবে? হবে না নিশ্চয়ই। তো আমরা আমাদের এই ভূতের গল্পের জার্নি শুরু করছি। আমি না খুব টেনসড। ভূতের অভিজ্ঞতা যেটা হয়েছিল সেটা আমার জীবনের একমাত্র অভিজ্ঞতা। সেটা এই কয়েকদিন আগেই হয়েছিল। যেটা ঘটেছিল সেটা এই মার্চেই বোধহয় আমি ইউল টি রিট্রিটে গিয়েছিলাম। ইউল চা বাগান, যারা জানেন, কেন্দ্রীয় সরকারের আন্ডারে একমাত্র চা বাগান যেটা দার্জিলিং পাহাড়ে রয়েছে, আর সব চা বাগান প্রাইভেট ওনার্সদের আন্ডারে। তো ইউল টি গার্ডেনের ভেতরে, যেটা মিম টি গার্ডেন কমনলি মানুষেরা জানেন, তার মধ্যে একটা 1846 সালের বোধহয় ব্রিটিশ বাংলো আছে, যেটা এখন ট্যুরিজমের জন্য ভাড়া দেওয়া হয়। আমি তার ভিডিও বানাতে গিয়েছিলাম, ওনারা আমন্ত্রণ জানিয়েছিলেন। আচ্ছা, এটা একটা ডিসক্লেমার দিয়ে দিই, এক্সপিরিয়েন্সটা আমার ব্যক্তিগত। ওই বাংলোটা হন্টেড কি হন্টেড নয় এটা বিতর্কের বিষয়, আমি জানি না। মানে এরকম ভাবার কোনো কারণ নেই যে আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে বলে আপনারও এই ধরনের এক্সপিরিয়েন্স হবে, তার জন্য আপনি যাবেন না। তো এটা নিয়ে যেন কোনো বিতর্ক না হয়। বাংলোটা সত্যিই খুব সুন্দর বাংলো, অসাধারণ বাংলো। তো আপনারা যেতেই পারেন। আবার অনেকে ভূতের জায়গা শুনলে বেশি আকর্ষণ ফিল করেন, তো তারা তো যাবেনই। আর বাকিরা ভয় পেয়ে যাবেন না এরকমটা করবেন না, জায়গাটা খুব সুন্দর। তা আমি গত মার্চে গিয়েছিলাম কর্তৃপক্ষের আমন্ত্রণে। বাংলোটা যেরকম ব্রিটিশ বাংলো হয় সেরকমই, চৌকো আকৃতির। ঢুকেই প্রথমে একটা বিরাট বড় ঘাসের লন, তারপর কাঠের বাংলো, ওপরে সেই ব্রিটিশ আমলের ছাদের স্ট্রাকচার চাল। এখন সুন্দর করে রিনোভেশন করা রয়েছে। ভেতরে বিভিন্ন কোজি কর্নার রয়েছে, বই রাখা রয়েছে, বোর্ড গেমস রাখা রয়েছে।
তো আমার যে বেডরুমটা ছিল সে বেডরুমটার সাইজটা অপেক্ষাকৃত ছোট, কিন্তু ওয়াশরুমটা তার থেকে বড় সাইজ। এবার প্রথম রাত আমি ঘুমাতে গেছি রাত্রিবেলা, তখন ওরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া দিয়ে দেয়, যারা কাজ করে তারা বলেছিল 7:30টায় ডিনার দিয়ে দেবো। তো খুব সুন্দর ডিনার হলো। খাওয়া দাওয়ার পরে খানিকক্ষণ গল্প গুজব হলো। বেড ল্যাম্পটা জ্বালানো ছিল সাইডে, হালকা, মানে বড় লাইট জ্বালানো ছিল না। নিচে কার্পেট পাতা, তার ওপাশে দেওয়াল। ওই জায়গাটায় একটা বাচ্চা মেয়ে এবং ইউরোপিয়ান, এটুকু আমার মনে আছে। আমার স্মৃতি সাংঘাতিক ভালো, মানে আমি বিশ্বাস করি। যাই হোক, তো সে নাচছে, আমি খাটের উপর বসে আছি, আমি খাটের পেছন দিকে ছিলাম বসে, মানে পায়ের দিকে নয়, এরকম হেলান দিয়েছিলাম। আমি দেখছি মেয়েটা হুট করে কোথা থেকে এলো এবং নাচছে। এরকম করে নাচে না বাচ্চারা, 5-6 বছর, 6-7 বছরের একটা বাচ্চা হবে, 5 থেকে 7 বছরের, হোয়াইট, এবং সে নাচছে, হাসছে। আমিও দেখছি তাকে অনেকক্ষণ এরকম ঘুরছে, স্পিন করছে, হাত এরকম করে নাড়াচ্ছে, হাত করে তুলছে, যেরকম বল ড্যান্স করার সময় ঘোরে বা বলে ঘোরে, সেরকম ভাবে নানা রকম মুভমেন্ট করছে। আমিও বেশ এনজয় করছি। তো এটা চললো, অনেকক্ষণ চলেছিল, আমি দেখেছিলাম এটা চোখের সামনে একদম হচ্ছে। হুট করে মেয়েটা, এবং একটা লাল রিবন পরা ছিল মাথায়, এটাও আমার মনে আছে, হোয়াইট ড্রেস, সেটাও মনে আছে, ফ্রক। হুট করে বাচ্চাটা লাফ দিয়ে খাটে উঠে পড়লো। আমি দেখছি ও খাটে জাম্প করে উঠলো, মানে আমার পায়ে থেকে ধরো 1 ফুট 1.5 ফুট দূরে খাটের বাউন্ডারিটা। কিন্তু তুমি কিছু বলতে পারছো না? না, তখনও অবধি আমি দেখছি, এনজয় করছি। ও জাস্ট লাফ মেরে উঠে পড়লো খাটে। উঠে পড়ে এবার আমি এরকম করে, এরকম আধশোয়া, ও জাস্ট হাত দুটো এরকম তুললো, তুলে আমার উপর ঝাঁপিয়ে পড়লো, জাস্ট জাম্পড অন মি, এরকম। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট মানে আমার পুরো প্যারালাইজড, আমি না পাচ্ছি কোনো কথা বলতে। আমি ওকে বলতে চাইছি, আমাকে তুই ছাড়, আমাকে তুই ছাড়, মানে আমি বলতে পারছি না, মানে হাত পা কাঁপছে, কিছু হাত পাও নাড়াতে পারছি না। আমি যে ওকে সরাবো, মানে আমার মনে হচ্ছে কেউ আমাকে পুরো আমার উপরে একটা পাথর চাপিয়ে দিয়েছে। আমি কোনো রকম কোনো মুভমেন্ট করতে পারছি না, কথা বলতে চাইছি বলতে পারছি না, হাত পা নাড়াতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, নাথিং। মানে পুরো কি বলবো, স্থানু যাকে বলে, একদম বরফের মতো হয়ে গেছে, মানে স্ট্যান্ড স্টিল। আমি জানি না কতক্ষণ এরকম ছিল, মানে সবকিছু স্টান্ট হয়ে যায়, পুরো চারদিকটা পজ হয়ে যায় জিনিসটা। মানে আমি কিছু বলতে চাইছি কিন্তু বলতে পারছি না, মানে ভেতরে অনেক কথা, যেন 1000টা কথা বেরিয়ে যাচ্ছে, কিন্তু ওই মুখ দিয়ে কিছু বের করতে পারছি না। হ্যাঁ, আমি দেখছি কেউ একটা দেখছে আমাদের। আমি ভাবছি, মানে ওই ব্যাক অফ দ্য মাইন্ড চলছে, দরজা তো বন্ধ, তাহলে কে দেখছে, কে হতে পারে, এই একটা বিশাল ভয় কাজ করছে। আমি কিছু বলতে পারছি না ওদের। হঠাৎ সবাই দেখছি আমি চুপ। তার হ্যাঁ, এর মধ্যে কি ইতিমধ্যে কি হয়েছে এই জিনিসটা আমি দেখছি। সেই মুমেন্টেই ঝড়টা বেড়েছে এবং এই যে পিছনে যে রান্নাঘরটা ছিল, ওপেন কিচেন, সেখানে জানলার যে ওপেন কিচেন, মানে কিচেন যাওয়ার যে এই ঘর থেকে যে দরজাটা, সেইটা খোলা, এই দিকে জানলাগুলো বন্ধ করেছি। বিশাল ঝড় উঠছে, বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে। এই মোমেন্টে কি হয়েছে, বাল্বটা বন্ধ হয়নি কিন্তু দুবার নিবলো জ্বললো দুবার। আর সেই মোমেন্টেই আমি দেখছি ওই কেউ একটা দাঁড়িয়ে আছে। ভূত বলে যে স্পেসিফিক কেউ আছে, আমি সেটাকে বিশ্বাস করি। ভূত তো আছে, আমি বিশ্বাস করি যেটা, মানে ভূত যেটা আমাদের বর্তমানে এক্স্যাক্টলি। যদি ভগবানে বিশ্বাস, আমার এখানে কিছু আমি একটা বলি দেখছি, যদি কেউ ভগবানে বিশ্বাস করে, আমার মতামত, যদি কেউ ভগবানে বিশ্বাস করে তাহলে তার উচিত ভূতে বিশ্বাস করা। হ্যাঁ, কাজে এই নিয়ে তর্ক চলতেই থাকবে, সেটা কোনো ব্যাপার না। এই মুহূর্তে আমরা কিন্তু জমিয়ে এনজয় করছি এই অ্যাম্বিয়েন্সটা আর এই গল্পগুলোকে। সৈকত যেটা বললো তার সাথে আমি অত্যন্ত বেশি ভাবে রিলেট করতে পারলাম, তার কারণ আমারও এই সূক্ষ্ম অনুভূতিগুলো আছে। তুমিও কি কন্যা রাশি? আমি কন্যা রাশি। আচ্ছা, মানে কন্যা বা তুলা হলে এই হালকা রাশি, মানে যাদের উপর হাবি হওয়া যায়, যাদের অনুভূতি একটু সূক্ষ্ম। আমি এই যে হালকা রাশি ভারী রাশির ব্যাপারটা শুনেছিলাম, এটা আসলে ওই পার্সোনালিটির ব্যাপার আছে। এবং যারা অশরীরী হয় তাদের যাত্রাপথ স্ট্রেট লাইনে হয়, তারা ইচ্ছা করলে ডান দিকে হয়ে গেল, বাঁ দিকে হয়ে গেলে, এরকম নাকি হয় না।
ওইখানে সামনে দরজার সামনে খাট, হঠাৎ ঘড়ির টাইম তো জানি না ঠিক কখন, ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা বিকট চিৎকার। এবার আমি জেনারেলি ভূতের স্বপ্ন অনেক ছোটবেলায় দেখতাম, রাতে ঘুমের মধ্যে কোনো বিকট চিৎকার হবে এটা কোনো এক্সপেক্ট করি। চিৎকারটা মানে বিকট না, আমি শুনছি ঘুমের মধ্যে সে ভয়ঙ্কর চিৎকার, আর্তনাদ, গা ফানা শিউরে উঠবে। আমার তো চোখটা খুলে গেছে, ওটাই বসে পড়েছি। এরকম চিৎকার শোনার পর যেই বসে পড়েছি দেখি চিৎকারটা তখন হচ্ছে। আমি বুঝতে পারছি এটা স্বপ্ন নয়, এটা চিৎকার বাস্তবে হচ্ছে। আমার ঘুমটু মুড়ে গেছে পুরো। আমি খাটে বসা, আর সামনে আমার দরজার যে ফাঁকাগুলো থাকে না, কোনাগুলো, এজগুলো, সেই এজগুলোটা দিয়ে দেখছি বাইরেটা জল করছে, পুরো একদম আলোয় আলোকিত হয়ে রয়েছে। আমাকে বলেছো? হ্যাঁ, এর পরের ভার্সনটা বলি। চিৎকার চলছে। আমি মানে জানি না আমার রিফ্লেক্স, আমার সাহস, যাই বলো, আমি উঠে প্রথমে দরজাটা পাট করে খুলে ফেলেছি। চাইনিজ লক খুলে দেখি আমার দরজার সামনে বেসমেন্টটাতে একজন দাও করে জ্বলছে, পুরো আগুনের শিখা পুরো একদম ওই মাথা অব্দি চলে গেছে ফ্ল্যাটে। বেসমেন্টটাতে বলতে তুমি দরজা থেকে বেরিয়ে নিচে দেখি? না, একদম সামনে, আমার ঘরের দরজার সামনেটাতে। আচ্ছা, হ্যাঁ, জ্বলছে। চিৎকার মানে ভয়ঙ্কর চিৎকার, মানে মানুষ বাঁচার জন্য যখন চিৎকার করে সে আর্তনাদ আমি বোঝাতে পারবো না। আমি জাস্ট ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডস এর মধ্যে বুঝে নিয়েছি এটা কে। আমি কিন্তু আগুনের ওই লেলিহান শিকার মধ্যে বোঝার কথা না, আমার ব্রেন আমাকে বলে দিচ্ছে এটা কি। আমি দৌড়ে গেছি, গিয়ে বাথরুম থেকে এক মগ জল এনে ছুঁড়ে ফেলেছি গায়ের মধ্যে, দেখছি কিচ্ছু হলো না। মেঝেটা খুঁড়ে দেখতে হবে, ওইখানে কিছু একটা ঘটনা নিশ্চয়ই আছে। আমার ডাউট হচ্ছে ওখানেই আছে। তারপরে সেই হ্যানত্যান করে খোঁড়াখুঁড়ি হলো, সেই গ্রাম থেকে লোক নিয়ে এসে সব বিশাল খোঁড়াখুঁড়ি হয়েছিল। খুঁড়ে দুটো হাড় পেয়েছিল, এবং হাড় দুটোতে নাকি রক্ত লেগেছিল। মানে কবেকার হাড়, কি হাড় কিছুই জানা নেই, এরকম ঘটনা ঘটেছিল। এখানে একটা কথা আমার বলা উচিত ছিল তখন, এই যে জিনিসটা যেটা আমার ক্ষেত্রে ঘটলো, আমি প্যারালাইজড হয়ে গেলাম, এটাকে বলা হয় বোবায় ধরা, স্লিপ প্যারালিসিস বলা হয়, এবং এটা একটা ডাক্তারি ব্যাখ্যা রয়েছে। সুতরাং এটা যে তরুণটা ঘটেছিল, আমি কিছু নড়াচড়া করতে পারছি না, কথা বলতে পারছি না, এটা ঘটার পেছনে ওই গরম লাগা বা আমার হয়তো ক্লান্তি বা অন্য কিছু কাজ করতে পারে। এবং কোনোদিন বলেননি, এটা বড় জিনিস। এলিট লোক তো, শিক্ষিত লোক, অশিক্ষিত লোক বলতেন। এই হরিদাস মিত্রের সঙ্গেই ছিলেন এই ভদ্রলোক। অদ্ভুত ভাবে এদেরকে ব্রিটিশ। তো এখন ভেতরে চলছে ভূতের গল্প, তাই এই বাংলোর পুরো লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। দেখুন, শুধু আমরা যে ঘরটায় আছি ওই ঘরটাতে আলো জ্বলছে, বাকি সমস্ত লাইট কিন্তু নিভিয়ে দেওয়া হয়েছে। আর বাইরের পরিস্থিতিটা আপনাদের দেখাই। এতক্ষণ ধরে গল্প শুনছিলাম, শুনতে শুনতে আমি চলে আসলাম বাইরে। দেখুন, লাইট যদি নিভিয়ে দেওয়া হয় তাহলে কেমন পরিস্থিতি হয় দেখুন। দেখুন, দূরে কুকুর ডাকছে, ঠিক আছে, দূরে কুকুর ডাকছে। এই বাংলোর লাইট পুরো নিভিয়ে দেওয়া হয়েছে, আর চলছে আমাদের ভূতের গল্প। রাতের ডিনারে আছে পোলাও, মাটন আর রুটি। এখানে আছে রুটি, আর আছে ডিমের তরকারি। তো ডিমের তরকারি, রুটি, একদম গরম গরম লোভনীয় মাটন আর পোলাও। তো ডিনারে আছে পোলাও, মাটন আর রুটি নেব। পোলাও আমি একটু নিয়েছি, রাত্রেবেলা রুটি খাই, মাটনটা খেয়ে দেখি কেমন টেস্ট। এই লোকটা আজকে যত নিজের জাঙ্গিয়ার মধ্যে ভরে ভরে কাগজগুলোকে মানে পাহাড়ে এরকম মানে মাটন পাওয়া সত্যি আর কি ভাগ্যের ব্যাপার।
মিউজিয়ামে আনা ছিল, সেই মিউজিয়ামে আনার সময় পুরাতন জিনিসগুলো সব দেখছিল, সব দেখছিল। রুস্তম চৌধুরীর প্যাডে লেখা